হেডলাইন কিন্তু দিন শেষে ফ্যামিলি ড্রামা, মানে এটা মনে হইতে পারে থ্রিলার, স্পাই বা ডিটেকটিভ, কিন্তু দিন শেষে এটা একটা ফ্যামিলি। সিনেমাটোগ্রাফি জিনিসটাও কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ডিরেক্টর অ্যান্ড সিনেমাটোগ্রাফার। সো এটা দুই পক্ষে। তো আমি চেষ্টা করি স্ক্রিপ্টটা মানে যতবার রিপিটেডলি পড়া, আত্মস্থ করা, তারপরে ডিরেক্টরের ভিশনটাকে নেওয়া, তারপরে আরও 2-3টা ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কোলাবোরেট করতে হয়। আমরা যে সিনেমার সাথে কাজ করতে চাই, আসলে যে সিনেমাগুলো খুবই স্ট্রাগল করে, যেগুলো একদমই ইন্ডিপেন্ডেন্টলি ফাইন্যান্সড, মানে আমাদের মতো কেউ অনবোর্ড না হলে যে সিনেমাগুলো হবে না, আমরা ওই সিনেমাগুলোতেই থাকতে চাই। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আর প্রত্যেকটা দিনের মতন আজকেও আমি একজন গুণী মানুষকে, প্রিয় মানুষকে আপনাদের সামনে হাজির করব। দর্শক, আমার আজকের অতিথি একজন নায়ক। সব গল্পের নায়ক তো আর পর্দায় থাকেন না, কেউ কেউ থাকেন ক্যামেরার ঠিক অন্তরালে। তারা ঠিক সংলাপ লেখেন না, অথচ প্রতিটি দৃশ্যকে কথা বলতে শেখান। আমার আজকের অতিথি একজন স্বনামধন্য চিত্রগ্রাহক, যার লেন্সে মহানগর শুধু শহর নয়, এক মানচিত্র। সাবা শুধু একটি চরিত্র নয়, এক অনুভূতির নাম। তাকদীর, কারাগার, গুটি, জাগবাহে, প্রিয় মালতী, সবে যেন নতুন আলো দেখা জীবন। আর বনলতা এক্সপ্রেস কিংবা সদ্য আলোচিত সিরিজ হেডলাইন, প্রতিটি কাজেই ছড়িয়ে আছে তার নীরব স্বাক্ষর। হ্যাঁ দর্শক, আজকে আমার অতিথি আলো ছায়ার জাদুকর বরকত হোসেন পলাশ। চলুন সরাসরি গল্প আড্ডায় ডুব দেই। কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ, কারণ আপনি বড্ড ব্যস্ত মানুষ, শিক্ষক হিসেবে, চিত্রগ্রাহক হিসেবে, প্রযোজক হিসেবে, আর কতগুলো পরিচয় দেব। কতটা উপভোগ করছেন এই যে মাল্টিটাস্কিং? অবশ্যই এটা উপভোগ করার মতো, কিন্তু এই সবকিছু করতে গিয়ে আমার মনে হয় ফ্যামিলিতে কম টাইম দেওয়া হয়। এটা একটু সাম্প্রতিক ব্যস্ততার খণ্ডচিত্র জানবো আপনার কাছ থেকে। এই মুহূর্তে আমি একটা সিনেমার প্রেপ করতেছি, মানে এই মুহূর্তে শুটিং সিনেমাটা আগস্টের লাস্টে শুরু হবে। আর এর পাশাপাশি হচ্ছে আমরা একটা ওয়ার্কশপ করতেছি, যেটা বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে সনি স্পন্সর করতেছে। সেটা হচ্ছে ইয়াং অ্যাসপায়ারিং সিনেমাটোগ্রাফারদের নিয়ে, যেখানে আমরা 20 জন ইয়াং সিনেমাটোগ্রাফারদেরকে ট্রেন করার একটা স্টেপ নিয়েছি, যেটাতে আমার সাথে আরও আছে এই সময়ের আরও 2 জন ইম্পর্টেন্ট সিনেমাটোগ্রাফার, তাসিন রহমান, জুয়ায়ের মুসাব্বির। তাসিন তাণ্ডব তুফান, ওই সিনেমাগুলোর ডিপি, জুয়ায়ের হচ্ছে রোহিত প্রেসার কুকার। সো আমরা 3 জন মিলেই ওয়ার্কশপটা এখন কন্টিনিউ করতেছি, এবং এই ওয়ার্কশপটার একটা ফাইনাল 3টা গ্রুপ এখানে হবে, 3টা গ্রুপ 3টা শর্ট ফিল্ম প্রডিউস করবে। সো আপাতত আমরা এটা নিয়ে বলতে পারি। এবার একটু হেডলাইন নিয়ে কথা হোক। হেডলাইন এমন একটা সময় আসলে রিলিজ দিয়েছে, যে সময় মানুষ বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ব্যস্ত ছিল, বাট সবটা মিটে যাওয়ার পরে এখন মানুষ আস্তে আস্তে দেখছে অনলাইন প্ল্যাটফর্মে। তো এটা আপনার জন্য কতটা স্পেশাল প্রজেক্ট ছিল? 3টা মানুষের জন্য এটা খুবই স্পেশাল। একটা হচ্ছে অনিম, সালেসোবান অনিম, সায়েদ আহমেদ শাওকি আর আমি, কারণ আমাদের প্রজন্ম টকিজ থেকে আমাদের 3 জনের জার্নি শুরু। সো অনিম হচ্ছে ফিল্ম নয়ারের কাইন্ড অফ ব্যাকবোন, মানে শাওকির যত প্রজেক্টের একে তো প্রডিউসার, এডিটর, কিন্তু সবচেয়ে বড় যেটা মানে শাওকির সেটে হচ্ছে ও ফার্স্ট এডিএম, মানে ও হচ্ছে পুরো জিনিসটাকে নেভিগেট করে। সো শাওকির জন্য এটা ইম্পর্টেন্ট প্রজেক্ট, কারণ শাওকি আর সিরিজ করবে না, ও সিনেমা বানাবে। অনিমো এটা জাস্ট একটাই সিরিজ, এরপরে ও সিনেমা বানাবে। সো হেডলাইন ছিল শাওকি আমাদের সবার জন্য মানে জাস্ট গিভ ব্যাক প্রজেক্ট অনিমকে, যে ওর যে এতদিনের কন্ট্রিবিউশন ফিল্ম নয়ারের প্রতি এবং আমাদের যে একই সাথে বড় হওয়া। সো এটা আমি স্পেশালি আমি মনে করি যে শাওকি অনিম ওই দুজনের জন্য তো খুবই ইমোশনাল, কারণ ওদের দুজনের একই সাথে জার্নি শুরু, ওরা 2 জন কাজিন। এবং আমার মনে আছে যেদিন এটার স্ক্রিনিং হয়, টেকনিক্যাল স্ক্রিনিং, শাওকি ইমোশনাল হয়ে কান্না করে দিছিল যে এটা ওর জন্য কতটুকু স্পেশাল, যে ওর অলমোস্ট লাইক 10 বছর তো ওরা ফিল্ম নয়ার প্রজন্ম টকিজ থেকে আজকে হেডলাইন। সো এটা কাইন্ড অফ হচ্ছে যে একটা গিভ ব্যাক প্রজেক্টের মতো। অনিমের যে কন্ট্রিবিউশন ফিল্ম নয়ার, এবং আমি বলবো যে আমাদের 3 জনের, কারণ যদিও আমরা বন্ধু, কিন্তু আমরা প্রতিনিয়ত একজন আরেকজনের কাছ থেকে শিখি। সো ওই জায়গা থেকে এই প্রজেক্টটা খুবই স্পেশাল এবং ইম্পর্টেন্ট।
মানে লম্বা একটা জার্নি আপনাদের একই জি। সাথে, আর হেডলাইন আসলে এমন এমন একটা স্টোরি যে হ্যাঁ এখানে থ্রিলিং সেই ভাইবটা রয়েছে। যারা ডিটেকটিভ স্টোরি পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটা ট্রিটমেন্ট, পাশাপাশি একটা ফ্যামিলির স্টোরি আমরা দেখেছি প্যারালালি চলেছে, এবং যে দুজন শিশু শিল্পী ছিলেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমরা স্পেশালি ছেলে চরিত্র যে করেছে তাকে তো আমরা মোটামুটি উৎসব থেকে দেখে আসি, খুবই ভালো লাগার বিষয়। এবং সৈয়দ আহমেদ শাওকির আর একটা প্রজেক্ট সম্ভবত গুলমোহরেও আমরা তাকে দেখেছিলাম, চমৎকার। তো সেখানে আমরা দেখেছি জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহানকে প্যারালাল ক্যারেক্টারে অভিনয় করতে। ওভারঅল পুরো টিমের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল, যদি শুধু হেডলাইন প্রজেক্টের কথা বলি? এমনিতে আমাদের টেকনিক্যালি মানে অনিম শাওকি আমাদের তো বোঝাপড়ার কোনো মানে এটা এমন একটা ফ্যামিলির মতো যেখানে গিয়ে আপনি ভুল করার সাহস রাখেন। মানে অন্য জায়গায় গেলে যেমন আপনাকে 3বার চিন্তা করতে হয়, কিন্তু এখানে এটা বোথ পার্টি, মানে ও যেমন আমরা একজন আরেকজনের সাথে এতটুকু কমফোর্টেবল। আর আর্টিস্টের কথা যদি বলি, আর্টিস্ট মানে এটা যত বড় সেলিব্রিটি আসুক, যখন উনি সেটে আসার পর সেটের ভাইবটা বুঝতে পারেন যে আসলে এই টিমটা কতটুকু সিরিয়াস। সো এটা আমরা দেখছি যে যেমন আমাদেরও প্রথমে অনেক ভয় ছিল যে অপূর্ব ভাইকে আমরা কেমনে হ্যান্ডেল করব, অপূর্ব ভাই কি কমফোর্টেবল হবে কিনা, কিন্তু আমরা দেখছি যে শেষ পর্যন্ত কোনো ইস্যুই হয় নাই। মানে আমি বলবো যে খুবই স্মুথলি গেছে, সবাই খুবই কোঅপারেট করছে। এবং ফিল্ম নয়ারে আমরা অন্যান্য সময় যেরকম প্রজেক্ট করছি এটা কিন্তু জনরা ওয়াইজ আলাদা। এবং এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে অনিম হচ্ছে গ্রেট ফ্যান অফ হলিউড ফিল্মস। স্বাধীনও মানে স্বাধীন মানে যিনি চিত্রনাট্য লিখেছেন, স্বাধীন হচ্ছে শাকুর সাথে কোলাবরেট করছে। সো অনিমের সাথে আমরা যখনই কথা বলতো ও সবসময় একটা কথা বলতো যে এটা আমার ট্রিবিউট হইতেছে আর্লি হলিউড ফিল্ম 90s এর। সো আপনি যদি এটা ট্রিটমেন্টে দেখেন, এডিটিং ট্রিটমেন্ট থেকে সবকিছু দেখবেন যে একটু মনে হবে যে একটু ওল্ড স্কুল, একটু পুরানো। যেমন নর্মালি কি হয় সিনেমাটোগ্রাফির জায়গা থেকে যদি বলি, আমরা দেখবেন যে কন্টেম্পোরারি টাইমে কাভারেজ মানে অ্যাকশন সিন ছাড়া আমরা জুম লেন্স ইউজ করি না, কিন্তু এটাতে প্রচুর মানে যেটা আর্লি হলিউড সিনেমাতে ছিল। সো এরকম অনেক অনেক ট্রিটমেন্ট আছে যেটা আসলে ওই সময়টাকে ট্রিবিউট দেওয়ার মতো। দারুণ দারুণ। আর যদি আমি একজন দর্শকের দৃষ্টিকোণ থেকে জানতে চাই, আপনার কার অভিনয়টা মনোমুগ্ধকর লেগেছে? এটা টাফ সো কোশ্চেন, এটা টাফ, কিন্তু যেমন বাচ্চাদের অ্যাক্টিং তো অবশ্যই ভালো, ইয়াশের অ্যাক্টিং ভালো। আমার এই প্রথম আমি বিন্দু আপু এবং শারিকা আপুর সাথে কাজ করছি, অবশ্যই অপূর্ব ভাইয়ের সাথে। তো আমার শারিকা আপুর অ্যাক্টিংও ভালো লাগছে। আর অপূর্ব ভাই আমি যেটা আমরা দেখছি সেটে, অনেক সময় ডিরেক্টর বলছে যে ওকে ভাই হয়ে গেছে, হ্যাঁ, বাট উনি কিন্তু আবার টেক দিবেন। উনি আরো কয়েকবার মানে উনিও নিজেকে পুশ করতে চাইছেন। সো আমার কাছে মনে হয় এটা উনি যখন দেখছেন যে টিমের সবাই অনেক সিরিয়াস কাজটাকে ভালো করার জন্য ওনারাও ওনাদের মানে আরো পুশ করছেন, আরো বেটার দেওয়ার আমি চেষ্টা যদি করছেন। আরো একটু কোয়েশ্চেনটা টাফ করে দেই, যে হচ্ছে ইয়াশ রোহান এবং জিয়াউল ফারুক অপূর্ব দুজনের মধ্যে অভিনয়ের জায়গা থেকে কিংবা ডেডিকেশনের জায়গা থেকে আপনি কাকে একটু হলেও না, এগিয়ে রাখবেন? আমি উল্টা বলবো, আমি বলবো যে এইভাবে তুলনা না করে আমি বলতে পারি যে আপনার স্ক্রিপ্টেও তো আপনাকে স্কোপ আপনাকে কিভাবে দেওয়া হয়েছে এইটা মানে আমার জায়গা থেকে দেখছি যে ডেডিকেশনের কারোই কোনো অভাব ছিল না, কিন্তু এইটা স্ক্রিপ্টে আপনাকে যতটুকু স্কোপ দেওয়া সুযোগ ছিল। এবং সেটা ওনারা কাজে দুইজনের কিন্তু লাগিয়েছেন। আলাদা চার্ম আছে। এবং যদি আপনি বলেন যে ইয়াশ রোহানের অ্যাক্টিং ভালো হয়েছে, এটার কন্ট্রিবিউশন ইকুয়াল গোস টু অপূর্ব ভাই। কারণ অপূর্ব আপনি যখন এটা তো ফোর্স কাউন্টার ফোর্সের মতো, আপনার অপোনেন্টস যদি ভালো না করে, আপনি যদি চ্যালেঞ্জ ফিল না করেন, তাহলে কিন্তু আপনার পারফরমেন্সটা বেটার হবে দেয়া না। যাবে না। এবং খুব মজার বিষয় হচ্ছে আমরা অনেক সময় যারা মানে দেখি যে যখন অ্যাক্টিং করতে যাওয়া হয় দেখা যায় যে মানে বিপরীতে যিনি থাকেন তিনি যদি গ্রেট অ্যাক্টর হন, অনেক সময় এটাকে আমরা খুবই লোকাল ল্যাঙ্গুয়েজে বলি যে হ্যাঁ আমার ডায়লগ খেয়ে দিচ্ছে বা আমাকে ডমিনেট, এইটা হয়নি। কেউ এখন কাউকে আমার ওভারল্যাপ কাছে মনে হয় করেনি। এটার সুযোগ না। নাই। মানে আমি এরকম গল্প শুনছি, কিন্তু মানে এখানে উল্টা আমার কাছে মনে হয় অপূর্বের মতো পারফর্মার থাকাটা ইয়াশ ওনার জন্য কমপ্লিমেন্ট হয়েছে। অবশ্যই। শুটিং এর কোনো স্পেশাল মেমরি আছে কিনা যেটা শেয়ার করতে চান? অ্যাজ এ অডিয়েন্স আমার সবচেয়ে মানে শ্যুট করতে গিয়ে ইমোশনাল ফ্যামিলি মোমেন্টগুলো আমার কাছে মনে হয়েছে খুবই টাচি। যেমন ইয়াশ যখন ছোট্ট ওর ক্যারেক্টারের নামটা আমি ভুলে গেলাম, ওর ইয়াশের ভাগিনা যে ওনার কাছ থেকে বিদায় নেয় স্কুলে, এবং ও যখন বলে যে মামা তুমি চলে গেলে আমার টিফিনটা কে খাবে, এবং ও যখন টিফিনটা খেতে গিয়ে ও যখন কান্না করে দেয়, আমি দেখতেছিলাম আমার আশেপাশে ক্রুরদের ভিতরে অনেক ইমোশনাল হয়ে গেছিল। এবং
ওরাও ইয়াসের মতো রিয়্যাক্ট করতেছিল কান্না, কারণ ওরা তো পুরোটা সময় এই শ্যুটটাতে ছিল এবং ওরাও জিনিসটাকে বিশ্বাস করতেছিল যখন দেখলাম যে ক্রুদের ভিতরেও কেউ কান্না করতেছে। সো এটা আমার কাছে মনে হয় যে তো যারা এখন পর্যন্ত দেখেননি হেডলাইনটা, তাদের কেন দেখা উচিত? আজকে থেকে 10 বছর আগে আমাদের ফ্যামিলিগুলা কিভাবে রান করতো, আমাদের ফ্যামিলিতে যেমন ধরেন যে এখন তো সবাই অনেক নিউক্লিয়ার ফ্যামিলি, কিন্তু এটা কম্বাইন্ড ফ্যামিলিতে যে ঠিক আছে, এটা আমরা খুবই দেখা যে ভাই বোনের বাসায় থেকে পড়াশোনা করে, ভাগিনাটাকে দেখাশোনা করে। আমার মনে হয় 10-12 বছর 15 বছর আগে আমাদের এই সোসাইটির ফ্যামিলিগুলা কিভাবে, এবং ওই ফ্যামিলি এবং হেডলাইন কিন্তু দিন শেষে ফ্যামিলি ড্রামা, মানে এটা মনে হইতে পারে থ্রিলার, স্পাই বা ডিটেকটিভ, কিন্তু দিন শেষে এটা একটা ফ্যামিলি। বনলতা এক্সপ্রেস নিয়ে আমরা যেটা বলছিলাম, রিসেন্টলি আপনি বাইফাই অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা চিত্রগ্রাহক হিসেবে। এই অর্জন আপনাকে আসলে কতটা কি বলবো কাজের ব্যাপারে উদ্বুদ্ধ করে এবং কতটা মনে খুশি যোগায়? খুশি তো অবশ্যই হন। মানে যে কোনো পুরস্কার বা অ্যাপ্রিসিয়েশন অবশ্যই এটা যে কারোই ভালো লাগবে, কিন্তু বনলতা এক্সপ্রেস আমার করা এখনকার প্রজেক্টগুলোর ভিতর টেকনিক্যালি সবচেয়ে অ্যাম্বিশাস। দেখে আপনার কিন্তু মনে হবে যে বনলতা এক্সপ্রেস খুবই প্লেন অ্যান্ড সিম্পল, মানে টেকনিক্যালি যদি দেখেন যে ওকে ট্রেনের ভিতর হচ্ছে আর এর ভিতর গল্পটা চলতেছে, এটাতে কিন্তু খুব বেশি কারিগরি করার কিছু নাই, অ্যাকশন নাই। কিন্তু আমরা যারা টেকনিক্যালি জানি, এটা যেমন আমার জন্য সবচেয়ে এখন পর্যন্ত করা টেকনিক্যালি সবচেয়ে অ্যাম্বিশাস, কারণ হচ্ছে এই পুরো ট্রেনটা বলতে পারেন চলন্ত যা কিছু আমরা শ্যুট করেছি, মানে ভিতর থেকে অলমোস্ট আমার মনে হয় 90-95% আসলে ট্রেন কখনো চলে নাই, এবং 60% হচ্ছে সেটে, মানে স্টুডিওর ভিতরে। সো স্টুডিওর ভিতরে সেটটা আমাদেরকে বানাইতে হয়েছে। চ্যালেঞ্জ ছিল যে এই সেটের ভিতর যে ট্রেনটা আমরা বানাবো সেটাকে কতটুকু রিয়েলিস্টিক করা, যেটা যেন ফেক মনে না হয়। তার সাথে হচ্ছে আমরা প্রথম দিকে আমরা অনেক অ্যাম্বিশাস ছিলাম, কিন্তু যে আমরা ঠিক আছে পুরো ট্রেনটাকেই সেটে বানাবো, কিন্তু আমরা যখন বাজেট নিয়ে আগালাম তখন দেখলাম যে না, পুরোটা অ্যাফোর্ড করা টাফ। পরে কিন্তু যেটা কম্বাইন্ড, মানে শোভন চেয়ার যেখানে ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো যায়, সেটা যেমন হচ্ছে আবার রিয়েল ট্রেনে করা। তো না, 2 নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে তাহলে রিয়েল এবং এই যে সেট আর্টিফিশিয়ালটাকে কিভাবে ব্লেন্ড করা যেন দুইটা যেন দেখে একই মনে হয়। সো রিয়েলটা তো রিয়েলই, কিন্তু যদি আমরা যেটা সেটে বানাচ্ছি সেটা যদি ফেক মনে হয়, তার মানে অডিয়েন্স তো বিশ্বাস করতে হবে যে দুইটাই। তার সাথে হচ্ছে যেটা আমরা রিয়েল খাবার বগিটাও রিয়েল শ্যুট করা, মানে রিয়েল বগিতে, কিন্তু কখনোই কিন্তু ট্রেন চলে নাই। তার মানে আপনি যখন খাবার বগিতে আসেন, শোভন চেয়ার বগিতে আসেন এবং বার্থে আসেন, সবসময় কিন্তু ট্রেন স্থির, কিন্তু আমাদেরকে ইমিডিয়েট যে ইফেক্টটা দিতে হচ্ছে যে হ্যাঁ, যাতে লাইভলি মনে হয়, যাতে ট্রেনটা চলন্ত মনে হচ্ছে। তো আমরা, এবং সেটার সাথে হচ্ছে যে এটা লাইটিং, কারণ চলন্ত ট্রেনে মানে স্পেসটা তো অনেক ছোট, এবং লাইটিং যদি দুইভাবে ধরেন, ট্রেনে সবসময় শোভনভোগীতে সবসময় লাইট জ্বলে, বাড়তে এখন অনেক কিছুই হচ্ছে ক্রিয়েটিভ ফ্রিডম নেওয়া। তার সাথে হচ্ছে আপনার মন্ত্রীর যে বগিটা, এই মন্ত্রীর বগি তো ধরেন আমার আপনার জীবদ্দশায় আমরা কেউ দেখি নাই, এবং অনেকেই প্রশ্ন করতে পারে যে এরকম বগি তো নাই, কিন্তু আসলেই কিন্তু এরকম বগি আছে। এবং এটা হচ্ছে রানী এলিজাবেথ যখন আসে তখন তো আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল, ওইটা তখন ওনার জন্য বানানো হয়েছিল, এবং এই বগিটা কিন্তু এখনো আপনার সৈয়দপুরে যে রেলওয়ে মিউজিয়াম ওখানে আছে। তো আমরা যেটা করছি, ওইটা ভিজিট করে ওইটাকে আসলে জাস্ট রেপ্লিকা তৈরি করা হয়েছে। আমাদের যে প্রোডাকশন ডিজাইনার ছিলেন রাজিম ভাই ওইটা পুরোটা রেপ্লিকা বানাইছেন। সো ওইটাকেও বিশ্বাসযোগ্য করা। সো আর এই জিনিসটাকে মুভমেন্ট করার জন্য নর্মালি যেটা করে যে আপনি যদি সেটে করেন তাহলে আমরা গ্রিন স্ক্রিন করি, কিন্তু আমরা তখন চিন্তা করে দেখলাম আমাদের সিনেমাটা ঈদে রিলিজ দেওয়ার জন্য যে পরিমাণ সময় হাতে আছে, ওই সময়ে যদি আমরা এটা গ্রিন স্ক্রিন করি তাহলে আমরা সিনেমাটা ঈদে রিলিজ দিতে পারবো না। তার মানে এটা ইনভেস্টমেন্টটা অন রিস্ক। তখন আমরা এলইডি টেকনোলজি নিয়ে আসলাম। তার মানে এরকম কিছু একটা কাইন্ড অফ ডিফারেন্ট টেকনোলজি। তার মানে আমরা আসলে ট্রেনের জানলার বাইরে যা দেখছি এটা হচ্ছে এরকম কোন এলইডি টেকনোলজি। এবং আমরা তখন টেস্ট শ্যুট করা শুরু করলাম যে আসলে ট্রেন তো চলতেছে, ট্রেনের বাইরে যেটা চলবে সেটাকে আমরা তাহলে শ্যুট করে এলইডিতে চালাবো, কিন্তু পুরো গল্প হচ্ছে রাতের গল্প। তো আমরা শ্যুট করে দেখলাম যে আমরা প্রথমে চেষ্টা করলাম দিনে শ্যুট করে এটাকে রাত বানানো,
দেখলাম যে জিনিসটা রিয়েলিস্টিক হচ্ছে না, তারপরে রাতে শুট করার চেষ্টা করলাম, আমাদের এক্সটেরিয়ারের রাত এত ডার্ক যে কোনো ইনফরমেশন নাই। তারপরে কি করলাম, আমরা পুরো ব্যাকগ্রাউন্ডে ভিএফএক্স এ বানালাম, পুরো ব্যাকগ্রাউন্ডে ভিএফএক্স এ বানায় তারপরে হচ্ছে এটাকে জানলার বাইরে থেকে প্রজেক্ট করা হলো। ও মাই গড। সো টেকনিক্যালি এটা একটা যেমন বড়, আমার কাছে মনে হয় আমাদের জন্য অ্যাচিভমেন্ট, কারণ একবার হয় কি আপনি যখন এটা পুরো ইন্ডাস্ট্রিতে এখন ধরেন এটা নিয়ে কাজ করার মতো লাইটিং, প্রোডাকশন ডিজাইন একটা এক্সপার্টিস তৈরি হলো, তারপর আসলো লাইটিং, এই ছোট স্পেস আপনি কিভাবে লাইটিং করবেন। তো আমরা যেভাবে করলাম, আমরা ছাদের ট্রেনের ছাদটাকে দুইভাবে বানালাম, মাঝেরটা এটা অন অফ করা যায়, তার মানে আপনি যখন ছাদ দেখতেছেন তখন আমরা কি করলাম, ছাদটাকে টেনে দিলাম, আর আপনি যখন ছাদ দেখতেছেন না তখন আসলে আমরা ওই উপর দিয়ে লাইটিংটা করা হয়। সো এই হচ্ছে আর কি মোটা দাগে এটা। অবশ্যই এই পুরো সাকসেস হচ্ছে আসলে গল্পের এবং পারফর্মারদের, কিন্তু এটাকে বিশ্বাসযোগ্য করার জন্য টেকনিক্যালি অনেক রকম আমি বলবো যে অ্যাচিভমেন্ট আছে। ইন্টারেস্টিং। এবং আপনাকে অ্যাজ আ টিচার যারা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিভি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ, আমি বলবো তারা ব্লেসড এই অর্থে, কারণ যেহেতু আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, মানে কাছের অনেকে ওখানে পড়েছেন, আমরা জানি কতটা সীমাবদ্ধতা। সেই জায়গা থেকে রিসেন্টলি এরকম মানে কি বলবো খুবই চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট আপনি করে আসছেন, আই থিঙ্ক তাদের জন্য মানে এই নলেজটা অনেক বড় একটা বিষয় হবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যেমন এটাতে যে শাকিল আর জাফর, তো শাকিল ও হচ্ছে ওই মানে আমি তখন ইউনিভার্সিটিতে পড়াচ্ছি তখন, মানে সিফাত, আচ্ছা, তো আমি ওর কিছু স্টুডেন্ট প্রজেক্ট মানে যেহেতু মানে অ্যাজ এ টিচার দেখতে হচ্ছিল মার, কিন্তু আমি বললাম দেখে গিয়ে এর পরের সেমিস্টারে গিয়ে দেখি যে ও আমার স্টুডেন্ট, তো আমি ওর অ্যাক্টিং দেখে বললাম, তখন আমরা বনলতা এক্সপ্রেস নিয়ে কাজ করতেছি, তো আমাদের এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট দরকার, তো আমি বললাম তুমি কি অ্যাক্টিং করবা, ও বললো জি স্যার, তো বললাম যে ঠিক আছে এখানে যাও। কি চমৎকার। আর আমি যদি একটু ডিরেক্টরের সাথে কাজের এক্সপিরিয়েন্সটা জানতে চাই, তানিম নূর মানে আফটার উৎসব তার আগের কাজগুলো খুবই দারুণ, কিন্তু বড় পর্দায় যখন আমরা উৎসব দেখেছি এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তারপর যখন বনলতা এক্সপ্রেস আমরা দেখলাম অনেকেই বললো যে ওকে ফাইন, উই আর স্যাটিসফাইড। তো আপনি কতটা স্যাটিসফাইড ওনার সাথে কাজ করে? আমার তো তানিম ভাইয়ের সাথে আগে সিরিজ করার অভিজ্ঞতা আছে, এবং আমার স্যাটিসফাইডের কথা যদি বলি, আমরা কি স্যাটিসফাইড, তানিম ভাই আরো অল্পতেই অনেক স্যাটিসফাইড, মানে ওনার এক্সপেকটেশন খুব লেস না, লেস বলবো না, মানে আমি বলবো যে উল্টা উনি একটা মানে সবাইকে স্পেস দেন। সো স্পেস দেওয়ার কারণে যেটা হয়, মানে এটা রাইটারের জায়গা থেকে রাইটারকে বলতে পারেন, সিনেমাটোগ্রাফির জায়গায় আমার কথা বলতে পারেন, এডিটিংয়ের জায়গায় অনিমের কথা বলতেন, তার মানে ওনার যেখানে ইন্টারফেয়ার না করলেই না, উনি এছাড়া ইন্টারফেয়ার করেন না। সো এটা হচ্ছে অ্যাজ এ টেকনিক্যাল বলেন, অ্যাজ এ আর্টিস্ট বলেন, আপনাকেও গ্রো করতে, কন্ট্রিবিউট করতে হেল্প করে। এবং এমন কখনো মানে, এবং তানিম ভাই এমন মানুষ যে ওনার সাথে কখনো রাগ করাও সম্ভব না, মানে সো নাইস, মানে শান্ত। সো আমার কাছে মনে হয় আমরা সবাই, প্রজেক্টটা খুবই মানে এত কমপ্লেক্স একটা প্রজেক্ট, হ্যাঁ খুবই স্মুথলি হয়েছে। এবং আমি ওই প্রি প্রোডাকশনের সময় বলতাম যে যদি এই সিনেমাতে, যেমন আমি ধরেই নিয়েছিলাম যে আমি ট্রেন গাজীপুরে নিয়ে ট্রেন শ্যুট করবো, এটা ইম্পসিবল। সো আমি বলছি যে যা পাচ্ছি এটাই বেশি, হেলিকপ্টার নিয়ে শ্যুট করব, দেখছি ওইটাও ম্যানেজ হয়ে গেছে। সো মানে আসলে আপনাদের কাজটাই খুবই চ্যালেঞ্জিং। তো সেই জায়গা থেকে যদি জানতে চাই যে এখন পর্যন্ত মানে বাংলাদেশের স্বনামধন্য প্রায় অনেক পরিচালকের সাথে কাজ করেছেন, তাদের মধ্যে কোন পরিচালক আসলে আপনাকে প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছে, এন্ড নাম্বার 2, এই দুটোই আপনার কাছ থেকে জানতে চাই, এবং কে বেশি চ্যালেঞ্জে ফেলেছে আপনাকে? আমার কাছে মনে হয় সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে নিপুণ ভাইয়ের সাথে কাজ করা। তাই মানে নিপুণ ভাইয়ের সাথে কাজ করা চ্যালেঞ্জিং, কারণ আপনি নিপুণ ভাই নাম্বার 1 হচ্ছে উনি, মানে আপনি শ্যুট করার আগে পুরো স্ক্রিপ্ট কেউই পায় না। সো মানে এইটাতে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ধরেন আমরা আজকে একটা ক্লাসরুমের সিন শ্যুট করব, আমি জানি যে আমি ক্লাসরুমের সিনটা শ্যুট করব, কিন্তু কি ঘটবে এটা কিন্তু আপনি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে জানেন। এবং এমনও অনেক সময় হয় যে ধরেন দিন থেকে রাত হয়ে যাচ্ছে, সো এখন আপনার তো লাইটিংও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা আমার কাছে মনে হয় চ্যালেঞ্জিং, আবার একদিক দিয়ে অনেক এক্সপ্লোর করারও সুযোগ থাকে। সো মহানগর 3 কি আপনি থাকছেন? আমি জানি না, মানে অবশ্যই আমি থাকতে চাবো, কিন্তু যদি শিডিউল সবকিছু মিলে হয়।
আর মহানগর ৩ কিভাবে আসে সেটাও একটা দেখার ব্যাপার। এক্স্যাক্টলি। আমরা এবার একটু আপনার একটা গুরু দায়িত্ব নিয়ে জানতে চাই। আপনি 2023-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন। সো আপনার রায় কতটা প্রতিফলিত হয়েছে, যখন ফলাফল তো অলরেডি আমরা সবাই দেখেছি? আমি অন্যান্য বছর তো জানি না, কিন্তু ওই বছর আমাদের সম্মিলিত যে জুরি বোর্ডের যে সিদ্ধান্ত ছিল, আমরা কিন্তু পুরোটাই রিফ্লেকশনে দেখেছি। এখন দুইটা জায়গাতে প্রবলেম, যেটা আপনারা পত্রপত্রিকা বা টেলিভিশন, একটা হচ্ছে বেস্ট স্ক্রিন প্লে আর হচ্ছে আজীবন সম্মাননা। সো আমাদের এই দুইটা জায়গাতে হয়তো ওনারা অন্য কোনো কারণে এটা চেঞ্জ করেছিলেন। আজীবন সম্মাননা আমরা যাদেরকে প্রস্তাব করেছিলাম পরে অবশ্য তাদেরকেই দেওয়া হয়েছে। আর স্ক্রিন প্লেতে আসলে কোনো রকম ভুলটা বলবো যে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মতো, কারণ রক্তজবা যে সিনেমাটা, সেই সিনেমা আমরা যখন দেখে নর্মালি কি হয়, আমরা যখন দেখি যে এইটার স্ক্রিপ্টটা ভালো, তখন বলি যে ওকে ঠিক আছে, রক্তজবার স্ক্রিপ্ট রাইটার এত মার্কস, কিন্তু নামটা আমরা কোনো কারণে মিস করে গেছিলাম। সো এখানে যেটা হয়েছিল পরে আমরা তো এখন যেটা হয়েছে যে প্রথমে একটা নাম ছিল, পরে এখন রক্তজবার জন্যই অন্য আরেকজন পাইছে। তো আমি বলবো যে এটা সাবমিশন জনিত ভুল, কিন্তু আমাদের রায়ের দিক থেকে আমি বলবো যে এটা মোটামুটি। ওকে, এবার আসতে চাই আপনার বিজ্ঞাপন চিত্রের কাজগুলো নিয়ে। অ্যাকচুয়ালি বিজ্ঞাপন চিত্রে আপনাকে মোটামুটি আমরা অনেক পেয়েছি, তবে আপনি কোনটাতে মোর কমফোর্টেবল, লাইক বিজ্ঞাপনটা আপনি কতটা উপভোগ করেন রাদার দ্যান সিনেমা অর সিরিজ? এই মুহূর্তে আমরা যদি বলি বিজ্ঞাপন আমাদের শুধু আমার জন্য না, আমাদের যে কোনো সিনেমাটোগ্রাফারের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যে কোনো অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স লাইটিং, অথবা আপনি যে, কারণ সিনেমাতে গেলে আপনি হয়তো আপনার বাজেটের কারণে অনেক কিছুই অ্যাফোর্ড করতে পারেন না, কিন্তু এই লাক্সারিটা আমাদের বিজ্ঞাপনে থাকে, এবং অ্যাজ এ সিনেমাটোগ্রাফার যে আমরা গ্রো করি সেটা আমাদেরকে খুব হেল্প করে। সো এটা বলতে পারেন যে কাইন্ড অফ ব্লেসিং এর মতো। আপনি বিজ্ঞাপনের সেটে যাচ্ছেন, আপনি অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স লাইটিং, এবং আপনাকে মোস্টলি খুব বাজেট প্রেশার না হলে বলা হয় না যে আজকে এটা তোমাকে দিতে পারতেছি না। সো এইটা ধরেন আজকে আপনি যদি দেখেন আমাদের ফিল্ম যে এত মানে এখন অনেক ভালো করতেছে, তার পিছনে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ধরেন সিনেমাটোগ্রাফি আছে, প্রোডাকশন ডিজাইন। আমি বলবো যে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার প্রোডাকশন ডিজাইন যদি ভালো না হয়, আমার কিন্তু আমার অ্যাজ এ সিনেমাটোগ্রাফার হিসেবে আমার কাজও খারাপ হবে, তার সাথে কস্টিউম। সো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু গ্রো করছে আপনার বিজ্ঞাপনের কারণেই, কারণ আমরা ওখানে যে লিভারেজ নিয়ে কাজ করাটা শিখতে পারছি। কারণ ধরেন আমার মতো অনেকেই আছে যারা ফিল্ম স্কুলে যায় নাই, ওরা কিন্তু এই যে নিজেকে কাজ করে করে শেখা, সেটার কিন্তু সুযোগটা বিজ্ঞাপন করে দিয়েছে। এবং আপনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন এমন অনেকগুলো সিনেমা কিন্তু আন্তর্জাতিক বাজারে বেশ প্রশংসিত হয়েছে দেখেছি, এবং আন্তর্জাতিক অনেক দারুণ দারুণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সো মানে আপনার জায়গা থেকে কি দেখছেন যে আসলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সিনেমার জায়গা কতটা বেড়েছে, এর ব্যাপ্তি বা জনপ্রিয়তা সব মিলিয়ে? আমার কাছে মনে হয় আন্তর্জাতিক পরিসরে আমাদের সিনেমা গোল্ড মানে আরও ভালো সময়টা আমার মনে হয় আরও আমরা 4-5 বছর পরে দেখতে পাবো। কারণ এতদিন কি হতো যে আমাদের সিনেমাগুলো ফেস্টিভ্যাল পর্যন্তই যেত, কিন্তু এটা ডিস্ট্রিবিউশনে নিয়ে কাজ করার মতো এক্সপার্টাইজ বা ম্যান পাওয়ার কিন্তু এখনও অনেক কম। কিন্তু একটা লেভেল অফ প্রডিউসার, এটা বলতে পারেন তানভীর হোসেন আছেন, আরিফুর রহমান আছেন, যারা নিজেরা গ্রো করতেছেন। আমি শিওর যে আগামী 5 বছরে আরও হয়তো আরও বেটার রিফ্লেকশন দেখতে পাবেন। এটার বলতে পারি আদনান ইমতিয়াজ হচ্ছে যে রিসেন্টলি আপনার ডিফিকাল্ট ব্রাইড, এটার ওয়ান অফ দ্য প্রডিউসার। ইনফ্যাক্ট রুবায়েত আপার লাস্ট 2টা সিনেমারও প্রডিউসার। সো এই প্রডিউসাররা যারা, ওনারা যখন ডিস্ট্রিবিউশন নিয়ে আরও ইন্টারন্যাশনালি অ্যাক্সেস পাবেন, আমি শিওর যে আমাদের সিনেমাগুলোতে এখন শুধু ফেস্টিভ্যালে যাচ্ছে, এরপরে হয়তো এটা আরও ফেস্টিভ্যালের পরে বিভিন্ন প্ল্যাটফর্ম, মুভি বা ধরেন আরও যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ওইগুলোতে সেল করা, ডিস্ট্রিবিউশন করা, ওইটাতে যখন আমরা কাজ করতে পারবো, তখন আমার মনে হয় অ্যাচিভমেন্টটা আরো বেটার হবে। সো আমার মনে হয় সামনে আরো বেটার দিন আছে। আর আপনি দ্য ডিফিকাল্ট ব্রাইড নিয়ে বললেন, এইটা নিয়ে আসলে জানতেই চাচ্ছিলাম যে আসলে জানতে চাওয়া মানে কি, মানে আমাদের দেশের চলচ্চিত্র যখন কানসে যায় কিংবা অস্কারে যাওয়ার জন্য নমিনেটেড হয়, সেটাও আমাদের খুব উদ্বেলিত করে, এবং ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল খুবই প্রথিতযশা একটা জায়গা আমি বলবো। তো
এইখানে এই যে বাংলাদেশের ফিল্মের জায়গা করে নেয়, এটা আপনাকে এই ইন্ডাস্ট্রির একদম কোর মেম্বার হিসাবে কতটা উদ্বেলিত করে? মানে ভ্যানিসে যাওয়া আসলে আমি তো বলবো যে এটা খুবই এক্সাইটিং ফিল্ম মেকারদের জন্য। এবং আপনি যদি দেখেন এর আগে খনাটকিজের আরেকটা শর্ট ফিল্ম যেটা 720 ডিগ্রি নামে, এটা যারা না জানেন তাদের জন্য বলি, ইশতিয়াক জিকো নামে। সো এটারও প্রডিউসার ছিলেন আশিক মুস্তফা এবং রুবায়েত আপা। সো এটাও খনাটকিজের সিনেমা। এবং এই খনাটকিজের পরে এইটা যেটা গেল ডিফিকাল্ট ব্রাইড হচ্ছে হরাইজন বা অরিজন্তি সেকশন বলে। সো এটা আসলে যারা জানেন তাদের বুঝতে পারবেন যে এটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ অস্কার এখন একটা নতুন নিয়ম করেছে, যদি পৃথিবীর 4-5টা ফেস্টিভ্যাল আছে যেখানে আপনার যদি কোনো সিনেমা যায় যায় না পুরস্কৃত হয়, তাহলে এটা ওরা অস্কারে সরাসরি কনসিডার করে কম্পিটিশনে। সো এটা এই জন্য এটা বলা যে ভ্যানিস হচ্ছে ওই 4-5টা ফেস্টিভ্যালের একটা। তার মানে এই জায়গাতে মানে এটা তো আমাদের প্রথম কোনো কিন্তু ফিচার ফিল্ম যেটা ভ্যানিসে সিলেক্ট হলো, সেটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং এটা নিয়ে আসলে যতটা আলাপ আলোচনা হওয়ার কথা, আমি জানি না কেন সেটা আমরা দেখতে পাচ্ছি না, বাট আশা করি দেখবো, কারণ বাংলাদেশে ইস্যুর অভাব নেই, একটা ইস্যু আসলে আর একটা চাপা পড়ে যায়। বাট এনিওয়ে আপনার এটা আমার কাছে মনে হয়, আপনি ইস্যুর কথা বলছেন, আমার কাছে মনে হয় আসলেই ওই সময় অন্য দুই একটা ইস্যু নিয়ে অনেক আলাপ হচ্ছিল, এটা একটা কারণ। আর ভ্যানিস থেকে আসলে ভ্যানিসের থেকে আমরা অনেক বেশি কান্সের কথা জানি, আমরা অনেক বেশি বুসানের কথা জানি। এই কারণে হয়তো সবাই কানেক্টও করতে পারতেছেন না যে আসলে হরাইজনস ভ্যানিস ফিল্ম ফেস্টিভ্যালের হরাইজন সেকশনটা কতটুকু ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় এটা আমাদের নিজেদেরও এডুকেটেড হওয়ার ব্যাপার আছে, যারা আমরা নিউজ করতেছি বা আরেকটু রিসার্চ করলে যে আসলে কেন এটা এত ইম্পর্টেন্ট। আমার মনে হয় এটাও আস্তে আস্তে হয়ে যাবে, এবং সিনেমাটা যখন আরো অনেক বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসবে আমি শিওর। এবার আপনার কাজ নিয়ে আরেকটু ডিটেলস জানতে চাচ্ছি। আপনি যখন একটা স্ক্রিপ্ট পড়েন, আপনার কাছে যখন প্লট আসে, তখনই কি আপনি চিত্রগ্রহণটা কিভাবে করবেন সেটার একটা আইডিয়া নিয়ে নেন, নাকি সেটে যাওয়ার পরে? না, যখন স্ক্রিপ্টটা আসে এটা তো আমরা রিপিটেডলি পড়ি, কিন্তু সেটে যাওয়ার আগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিরেক্টরের ভিশনটাকে বোঝা, ডিরেক্টরের সাথে রিপিটেডলি বসা এবং ডিরেক্টরের ভিশনটাকে হচ্ছে আগে বুঝতে পারা। কারণ একটা গল্পের সাথে সবচেয়ে বেশি সময় কাটান ডিরেক্টর, এবং আমি হয়তো শুটিংয়ের 3 মাস বা 6 মাস আগে যাই, উনি হয়তো এটা 3 বছর বা 6 বছর কাজ করতেছেন। সো ওনার ভিশনটা বোঝা ইম্পর্টেন্ট। এবং সিনেমার সাকসেসটাও নির্ভর করে আসলে সিনেমাটা যদি ডিরেক্টরের মতো হয়। সিনেমাটা তো আসলে আমার মতো হইলে হবে না। এবং সিনেমাটোগ্রাফি জিনিসটাও কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ডিরেক্টর অ্যান্ড সিনেমাটোগ্রাফার। সো এইটা দুই পক্ষে। তো আমি চেষ্টা করি স্ক্রিপ্টটা মানে যতবার রিপিটেডলি পড়া, আত্মস্থ করা, তারপরে ডিরেক্টরের ভিশনটাকে নেওয়া, তারপরে আরও 2-3টা ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কোলাবোরেট করতে হয়। এক প্রোডাকশন ডিজাইনার, কস্টিউম, এই 2টা ডিপার্টমেন্টের সাথে। মানে যেমন আমার লাস্ট যে সিনেমাটা আমি করতে যাব, যেমন আমরা প্রতিনিয়ত মানে বসতেছি, এবং আমি ধরেন একভাবে চিন্তা করতেছি, প্রোডাকশন ডিজাইনার যদি আরেকভাবে চিন্তা করে তাহলে মিসম্যাচ হবে। তো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট রিলেশন খুব ইম্পর্টেন্ট। অবশ্যই। এবং আপনি মানে চিত্রগ্রহণের সময় কোনটাকে বেশি প্রায়োরিটি দিতে পছন্দ করেন, ন্যাচারাল লাইটস অর আর্টিফিশিয়াল লাইট? আমার কাছে মনে হয় এটা জনরা, মানে ওই পার্টিকুলার সিনের ডিমান্ড কি। এইটা যদি ধরেন কোনো রোমান্টিক কমেডি হয় তাহলে একরকম, কিন্তু এটা যদি আবার ধরেন সাবার মতো কোনো সিরিয়াস সিনেমা হয়, আর মানে আমরা যদিও বলি ন্যাচারাল লাইটিং বা দেখতে ন্যাচারালিস্টিক লাগতেছে, কিন্তু ওইটার জন্য কিন্তু অনেক আর্টিফিশিয়াল লাইট লাগে। সো আমার কাছে মনে হয় ভিশনটা কি বা ফাইনালি কিভাবে দেখতে চাই সেটার মতো, উল্টাও ন্যাচারালিস্টিক করতে আরো বেশি এফোর্ট দিতে হয়। অবশ্যই। আর আপনার অদ্যাবধি করা বেস্ট কাজ যদি আমি জানতে চাই, আমি জানি এটা মানে বলাটা টাফ, বাট কোন কাজ বা কোন কাজগুলো? আমার পছন্দের 2টা কাজ হচ্ছে কালপুরুষ, 2 নাম্বার হচ্ছে গুলমোহর। এবং এই 2টাই অনেক আন্ডাররেটেড, আমি শিওর অধিকাংশ লোকজনই কালপুরুষ দেখে নাই, কিন্তু অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আমার খুবই খুবই পছন্দের। এবং আমি মনে করি ওই জায়গাতে অনেক সিনেমাটোগ্রাফির ভিজুয়াল ডিজাইনটা অনেক পুশ করা হয়েছিল, মানে অনেক অ্যাম্বিশাস, মানে এবং এটা আমি শিওর অনেক পরে আবার যখন দেখবে। এবং 2 নাম্বার হচ্ছে গুলমোহরও ভিজুয়ালি, দুইটাই একদম 2 জনরার এবং দেখতে 2 রকম। সো আমার কাছে মনে হয় অ্যাজ এ সিনেমাটোগ্রাফার এই 2টাতে আমার চ্যালেঞ্জ, মানে একটা লেভেল অফ স্যাটিসফ্যাকশন
চলচ্চিত্র প্রযোজক হিসেবে তো আপনাকে আমরা পেয়েছি, সামনে অ্যাজ আ প্রোডিউসার কোনো বড় কাজের সাথে আপনাকে পাবো কিনা? না আসলে মানে আমাকে চলচ্চিত্র প্রযোজক বলা এটা আমার কাছে মনে হয় যে আমার জন্য একটু বেশি বলা। অন্যরা যারা আসলে রিয়েলি চলচ্চিত্র প্রযোজক এরা ওনারা আমাকে গালি দিতে পারে, কিন্তু আমি বলি যে আসলে আমার চলচ্চিত্র প্রযোজনা ওনাদের থেকে একটু আলাদা। আমরা যে সিনেমার সাথে কাজ করতে চাই, আসলে যে সিনেমাগুলো খুবই স্ট্রাগল করে, যেগুলো একদমই ইন্ডিপেন্ডেন্টলি ফাইন্যান্সড, মানে আমাদের মতো কেউ অনবোর্ড না হলে যে সিনেমাগুলো হবে না, আমরা ওই সিনেমাগুলোতেই থাকতে চাই। আচ্ছা। যে সিনেমাগুলোতে অনেক রকম লিভারেজ আছে, অনেকে করতে আগ্রহী, আমরা আবার ওই সিনেমাটার পার্টও হইতে চাই না, কারণ মেবি টেকনিক্যালি পার্ট হইতে চাই, কিন্তু প্রডিউসিংয়ে আমাদের হচ্ছে যে আমরা একটা প্ল্যাটফর্মের কথা আমরা বলি আমরা যে সিনেমাটা প্রডিউস করি এটা কাইন্ড অফ কমিউনিটি সিনেমা, মানে আপনি হয়তো অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস এখানে কন্ট্রিবিউট করবেন, আমি অ্যাজ এ সিনেমাটোগ্রাফার কন্ট্রিবিউট করব। সো আমরা বলতেছি ওই সিনেমার কথা যেখানে মিস্টার এক্সর ওয়াই ফুল আর্টিস্টিক ফ্রিডম নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি সিনেমাটা বানাবেন, যেখানে হয়তো একজন স্টারের এন্ডোর্সমেন্টের কারণে তার গল্পের কোনো ক্ষতি হবে না। উনি হয়তো খুবই একদম দেখতে মাঠের লোক মনে হয়, অথবা দেখতে মনে হয় যে উনি আসলে ওই ক্যারেক্টারটার জন্যই ওনাকেই দরকার, এরকম সিনেমা। সো আমাদের প্রডিউসিংটা এরকম, আমরা এখনও আরও 2-3টা সিনেমা নিয়ে কাজ করতেছি, কিন্তু ওইগুলো খুবই লো প্রোফাইল, এটা সিনেমা হলে গেলে কেউ দেখবে না, কিন্তু আমরা চাই যেন ওই ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার যেন এম্পাওয়ার্ড হয় হয়তো, এবং এটা কাইন্ড অফ বলতে পারেন একটা মুভমেন্টের মতো। এবং এই মুভমেন্টটা অংশ নিতে চায় অনেক তরুণ মানুষ। তো যারা আর কি নিউ কামার, যারা চিত্রগ্রহণটাকে পেশা হিসেবে নিতে চান, তাদের জন্য আপনার কি বলার রয়েছে, কি পরামর্শ? আমি তো একটা জিনিস সবসময় বলি, যদি সুযোগ থাকে বাইরে পড়তে যাওয়া, আর যাদের সুযোগ নাই তাদের হচ্ছে আমাদের মতো যারা এখন অন ফিল্ডে কাজ করছেন তাদেরকে অ্যাসিস্ট করা, এই দুইটার বাইরে কিছু নাই আর কি। হ্যাঁ, এটা একটা বড় একটা জায়গা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ এটার অংশ হওয়ার জন্য। খুব ভালো থাকবেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মাছরাঙা টেলিভিশন এবং বিনোদন সারাদিনকে অনেক ধন্যবাদ।